সে কলকাতা থেকে ব্যারাকপুরে বাইকে করে দেখা করতে চলে এসছে। এইটা আমার কাছে একটা বিশাল এফর্ট। তখন আমাকে বললো যে চা খা। এবার চা খা, আমি খুব একটা চা লাভার নই, আগেই আমি বলে দিই। আমি ছোটবেলা থেকে কফি লাভার। এবার চায়ের টেস্টটা চায়ের মতন ছিল না। কিসের মতো ছিল? একটুখানি খেয়ে আমি ফেলে দিয়েছি। তাহলে তুই চাটা ফেলে দিলি? এবার আমার না খুব ওর সাথে দেখা করতে ইচ্ছে করছে ভেতর থেকে। আর সব সময় চা ওই নিয়ে আসে, ওই দেয়, ও যেটা দেয় সেটাই আমি খাই। কোনোদিনও আমাকে বলে না যে তুই নিয়ে আয় বা তুই পেমেন্ট করে দে বা তুই নিয়ে আয়, এরকম কিছু কোনোদিনও বলে না। সববার একই টেস্ট? সববার সব জায়গায় একই টেস্ট কি করে হতে পারে? এইবার ওই টেস্ট আমি ঘরে খুঁজতে লাগলাম। ধীরে 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 যা বলছে, জল খাবি, জল খাচ্ছি। একদিন বলে দিল জল খাবি না, সেদিন জল খাচ্ছি না সারাদিন। পিপল আর নর্মাল, বাট কিছু কিছু পিপল আর নট নর্মাল। এটা যে কোনো কাস্টে হতে পারে, মুসলমানও। মাকে আমি বুকের মধ্যে লাথি মেরে ফেলে দিয়েছি। মার খেয়েছি মানি স্কোয়ারের মলের বাইরে, ঠাস করে একটা থাপ্পড়। বলে না, নেগেটিভিটি তোমার ভেতরে যদি ঢুকে যায় না, তুমি সব নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে একদম 100 বার। এবং যদি তোমার উপর যদি কোনো রকম এরকম কালো ছায়া পড়ে, তোমার সাথে পরপর পরপর সব খারাপ হবে। আর শুধু আমার না, আমার আশেপাশে যে আছে সবার সাথেই হবে। কিন্তু এই সবের মধ্যেও আমার কিন্তু ওই মানুষটার সাথে কথাবার্তা কোনো কমই নেই। আমি ওকে কিন্তু সব ডিটেলস দিই, আমার বাড়িতে কোথায় সোনা রাখা আছে, কোথায় টাকা পয়সা আছে, কি অ্যাকাউন্ট, কি না যাবতীয় আমি সব বলে দিয়েছি। প্রচুর টাকা পয়সা আমার অ্যাকাউন্ট থেকে চলে গেছিল, শুধু এক জায়গায় ট্রানজ্যাকশন প্রায় ধরে নাও 2.5 লাখ টাকা। তুমি করে দিতে হবে। ও তোমায় বলতো, মানে আমি খাট লেজিট এরকম উঠিয়ে দিতাম এক হাতে, সেই চিৎকারে রাগে বশীকরণ করে রেখেছিল। ইয়েস, দ্যাটস দ্য টার্ম, মানে অ্যাকচুয়াল টার্ম, তুমি ঠিক বললে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। এবং আজকে আমার সঙ্গে রয়েছে ঋতিকা। ঋতিকা, কি করো তুমি? আমি ফার্মাকোভিজিলেন্স অফিসার। কোথায়? টাটা ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে। ওকে। আর সাথে আমি একটা ইউটিউব চ্যানেল আছে, সাথে একটা ছোট্ট শাড়ির বিজনেসও আছে। আর অনেক কিছু করে, শাড়ির ব্যবসা, ইউটিউব চ্যানেল, তার সাথে আবার চাকরি, হ্যাঁ, সব একসাথে। কোথায় পড়াশোনা করেছো? আমি আমার ছোটবেলাটা কেটেছে হচ্ছে ফারাক্কা, ডিপিএস ফারাক্কাতে পড়াশোনা করেছি, যেহেতু বাবার চাকরি এনটিপিসিতে ছিল। আচ্ছা। তো ওখানেই কোয়ার্টারে থাকা, ক্লাস 10 অবধি ওখানেই। 11-12 আমি বিশাখাপট্টনম চলে যাই। ওকে। 11-12 ওখানে পড়াশোনা দিয়ে অল ইন্ডিয়া এক্সাম দিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ ঝাড়খণ্ডে ভর্তি হই ফর লাইফ সায়েন্স কোর্স। ওখানে 5-6 বছর, প্রায় মানে 2019 থেকে 2020 অবধি ওখানে, যেই 20 হলো লকডাউন হলো, বাড়ি ফিরে আসি। তারপরে স্টার্ট করি হচ্ছে বিএড। ওকে। বিএড পড়েছিলাম যে বাচ্চাদের পড়াতে যেহেতু ভালো লাগে। ওই সাথে সাথেই 2021-এ যাদবপুর ইউনিভার্সিটি থেকে একটা কোর্স চালু হয়েছিল আমরির কোলাবোরেশনে, আমরি হসপিটালে, ফার্মাকোভিজিলেন্স বলে, সেকেন্ড মাস্টার্স। তো আমার সেকেন্ড মাস্টার্স ফার্মাকোভিজিলেন্সে। প্রচুর পড়াশোনা প্রচুর পড়াশোনা করেছে। ইট ইজ অ্যাকচুয়ালি গুড। মানে যারা আমার মনে হয় পড়াশোনা করাটা একটা শিল্প, এবং যারা পড়াশোনা অ্যাকচুয়ালি মন দিয়ে করে তারা কিন্তু, মানে আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম,
ঠিক আছে, আমি স্কুলে খুব ভালো স্টুডেন্ট ছিলাম, কলেজেও ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমি কলেজ ড্রপ করে যাই, তার কারণ আমি একদম সম্পূর্ণ অন্য পেশায় চলে যাই। বাট আমি এটা খুব ফিল করি, মানে আমি এখনো পড়াশোনা করি, কারণ আমি যখন কাজ করি আমাকে পড়াশোনা করতেই হবে। তো আমার মনে হয় পড়াশোনা এমন একটা শিল্প, যে মানুষ পড়াশোনাটাও শিল্পের মতো করে করে সে সব কাজই ভালোভাবে করে। তার কারণ পড়াশোনা মানে দরকার হয় প্রচুর এফার্ট এবং প্রচুর ডিসিপ্লিন, যে ডিসিপ্লিনটা না থাকলে তুমি আজকে এই জায়গায় আসতে পারতে না। সো মানে খুব ভালো লাগলো, আমি এমন মানুষজনদের সঙ্গে কথা বলতে মিশতেও আমার খুব ভালো লাগে যারা অ্যাকচুয়ালি পড়াশোনাটাকে খুব সিরিয়াসলি নেয়, স্টাডিটাকে খুব সিরিয়াসলি নেয়। যাই হোক, এটা বাচ্চাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে পড়াশোনা স্টাডিটাকে সিরিয়াসলি নাও, কারণ স্টাডিকে তুমি যদি সিরিয়াসলি করো তাহলে জীবনে তুমি যেই কাজটাই করবে সেটাও সিরিয়াসলি করবে অ্যাকচুয়ালি, কারণ পড়াশোনা তোমার জীবনে একটা ডিসিপ্লিন ক্রিয়েট করে দেয়। এক্স্যাক্টলি। আজকে একটা ঘটনা শুনবো ঋতিকার কাছে, এবং আমি যতটা আবছা শুনেছি ঘটনাটার কিছুটা বেসিক, সেটা হচ্ছে যে ঋতিকার ওপর কোনো রকম সুলেমানি তন্ত্র বা কিছু করা হয়েছিল, এটা আমি খুব আবছাভাবে শুনেছি। এবং আপনারা যখন পুরো ঘটনাটা শুনবেন তখন আপনার কাছে আমার কাছে পুরোটাই খুব ভালোভাবে ক্লিয়ার হবে। এবং আমিষ তো আপনারা দেখবেনই, আমিষ আসছে আমাদের প্রেত কথার ইউটিউব চ্যানেলে, আমাদের প্রথম ফিল্ম, এবং এটা নিয়ে আমরা খুব এক্সাইটেড, আপনারাও খুব এক্সাইটেড আমরা জানি। সো আমিষ দেখে আমার মনে হয় আপনারা প্রচণ্ডই ভয় পাবেন, যেগুলো এতদিন কানে শুনে এসেছেন সেটা যখন সামনাসামনি দেখবেন তখন ডেফিনেটলি কিছু আলাদা এক্সপিরিয়েন্স ক্রিয়েট করবে। এই ভিডিওটাকে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে। প্রত্যেক শনিবার আমরা রাত 10টার সময় পডকাস্ট আপলোড করি, সো আমাদের সঙ্গে জুড়ে থাকুন সব সময়। আমি চলে যাই ঋতিকার কাছে আজকে ঘটনা শুনতে। ঘটনাটা শুনি। দাদা, ঘটনাটা স্টার্ট করতে গেলে আমাকে বলতে হয় 2020 কথা। 2020 লকডাউন যখন পড়লো, আমরা সবাই যে যার বাড়িতেই চলে যাই। তা আমিও অ্যাজ ইউজুয়াল বাবা আমার কাছে ফারাক্কাতেই শিফট করে যাই, যা অনলাইন ক্লাসেস যা নেওয়ার থাকতো ওখান থেকেই করা হতো। ওই সময় আমার ছোটোবেলায়, আমি কারোর নাম এখানে স্পেসিফিকলি নিচ্ছি না, ওই সবাই টেক্সট করে, সবাই একে অপরের সাথে টেক্সট করা, এই স্টার্ট হলো। তার ফেসবুকে নর্মাল হোয়াটসঅ্যাপে মানে অনেক লোক যারা বন্ধু, যাদের সাথে কোনোদিনও কথা হয় না, মনে হচ্ছে যে সবাই হয়তো মরেই যাবে, তার থেকে ভালো একবার টেক্সট করে জিজ্ঞেসই করে নি তোরা কেমন আছিস বা কি। তো সেই হিসেবেই আমিও টেক্সট করে জিজ্ঞেস করেছিলাম। তো ওইখান থেকে আমার আর সেই মানুষটার কথাবার্তা স্টার্ট হয়। আমরা সেই মানুষটার একটা নাম দিই। বলো একটা নাম, তোমার যেটা নাম দিতে ইচ্ছে করে সেটাই দাও। আমরা দিলাম আজাদ। হ্যাঁ, আজাদের সাথে টেক্সট করা স্টার্ট হয়। এবার টেক্সট করতে করতে তখন এরকম মানে বন্ধু যেহেতু, আর আমরা মানে রিকানেক্ট করেছিলাম, এরকম না যে ওকে আমি চিনতাম না বা জানতাম না, ছোটবেলায় একসাথে স্কুলে পড়েছি আমরা। ওকে, ঠিক আছে। তো যেই কারণে মেমোরিজগুলো যাই মানে অল্প স্বল্প ছিল, খুব ভালো বন্ধু আমরা কোনোদিনই ছিলাম না। তো যাই হোক, টেক্সট করা স্টার্ট হয়। এবার এই করতে করতে মোটামুটি লকডাউন পেরিয়ে যায়। তো আমরা ঠিক করি যে দেখা করতে হবে। এবার অনেক দিন হলো কথা মানে টেক্সটে হয়েছে, তাহলে কলকাতা আসি, তাহলে দেখা হবে, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, 2021 আমি কলকাতা আসি, তখন আমার সাথে দেখা হয় জানুয়ারি মাসে। তো দেখা হওয়ার পর তার মাঝে না প্রচুর একটা বড় গ্যাপ হয়ে যায়, অগাস্ট মাস অবধি। তো আমার যাবতীয়, আমি নিজে যেরকম মানুষ, আমি যদি কেউ আমার সাথে পার্সোনালি কমিউনিকেশন করছে না, আমি চেষ্টা করি তাদেরকে জীবন থেকে এবার সরিয়ে দিতে হবে। আমার প্রচুর লোকজন হয়ে গেছে, এত লোকজন রেখে লাভ নেই। তো আমার এরকম ছিল, আমি মেসেজ করে জিজ্ঞেস করি যে তুই কি আমার লাইফে থাকতে চাস, কারণ কি কোনো কমিউনিকেশন আমাদের মধ্যে হয় না। দেখা হয়েছে যখন, তার মানে এটা কোথাও না কোথাও ইনসাল্ট হিসাবে আমি নিয়েছি। তো সে বলে যে না, আমি তোর সাথে কালকেই দেখা করতে আসবো। দ্য ভেরি নেক্সট ডে, যেদিন মেসেজ করি তার ঠিক অগাস্ট মাসে, মানে 2021 অগাস্টের কথা বলছি আমি, মেসেজ পরের দিন দেখা করতে। এবার আমি তখন, আমার বাড়ি হচ্ছে তোমার ব্যারাকপুরে, সে কলকাতা থেকে ব্যারাকপুরে বাইকে করে দেখা করতে চলে এসছে। এইটা আমার কাছে একটা বিশাল এফার্ট। আমার মতন মানুষের কাছে, আমি যেখানে লোকজনের কাছে এফার্ট দিতে পছন্দ করি, সেখানে আমার জন্য কেউ এফার্ট দিচ্ছে, এটা আমার কাছে বিশাল একটা বড় ব্যাপার। তাই আমি বললাম মানে এসে, মানে তখন আমি একটু ভ্যাবাচাকা খেয়ে গেছি যে এত মাস কোনো কথা নেই, আবার এফার্ট দিয়ে মানে এরকম। তো বললো না, আমি আবার দেখা করতে চাই। এবং যখন আসে তখন আমাকে বললো যে চা খা। এবার চা খা, আমি খুব একটা চা লাভার নই, আগেই আমি বলে দিই। আমি ছোটোবেলা থেকে কফি লাভার। চা আমি পছন্দ করি না, খেলেও র চা, কিংবা সারাদিনে না খেলেও আমার কোনো নেশা সেরকম কিছু নেই। বুঝতে পেরেছি। তো ঠিক আছে, এবার ও যেই চাটা নিয়ে আসে, ও বলে আমি নিয়ে আসছি। এবার যেখান থেকেই নিয়ে আসছে, চাটা তো নিজে হাতে নিয়ে আসছে। এবার চায়ের টেস্টটা চায়ের মতন ছিল না।
কিসের মতো ছিল? চায়ের টেস্টটা একটু তিতকুটে টাইপের। তখন আমি ভাবলাম, তখন আমি জিজ্ঞেস করলাম, বললো না এটা একটু কড়া করে চা হয়েছে বলে এইরকম টেস্ট। এটা কি ব্যারাকপুরেই চাটা খাওয়া? ব্যারাকপুরেই চাটা খাওয়া হয়েছে, একটা টাপড়ি, মানে যেরকম হাইওয়ের ওপরে। তো আমি বললাম যে বাবা কি বিচ্ছিরি খেতে, তখন দেখছি ও খেয়ে নিচ্ছে, বলছে হ্যাঁ সত্যি খুব বাজে। তখন আমিও ভাবলাম যে হ্যাঁ মানে আমার যেটা লাগছে ওরা তাই লাগছে, তার মানে বাজে দিয়ে, আর মানে যেহেতু এইটুকুনি কাপে চাও কি একটুখানি খেয়ে আমি ফেলে দিয়েছি। তো আমরা তুই চাটা ফেলে দিলি? আমি বললাম যে দেখ এত বাজে, এত তিতকুটে টেস্ট, আমার একদম পছন্দ না, আমি ফেলে দিয়েছি। তো যাই হোক ঠিক আছে, ফেলে দেওয়া হয়ে গেছে, বাড়ি চলে গেছি। হঠাৎ করে এরকম আমার মনে হতে লাগলো যে আমি একটু জিজ্ঞেস করি তো কোথায় আছে। মানে প্রথমে আমি ভাবলাম যে আউট অফ কাটসি হয়তো আমার মনে হচ্ছে, জিজ্ঞেস করেছি, বাইক চালিয়ে বাড়ি ফিরছি। দিয়ে তখন আমি বললাম তুই এত রাতে এলি, এবার আমার ওই ফিলিংটা হয়তো কাজ করেছে, এত রাতে এলি, এত দূরে যাবি, আবার কলকাতা 25 কিলোমিটার ট্রাভেল করে যেতে হবে, হ্যাঁ ঠিক আছে যাই। এটা হয়ে গেল, ফার্স্ট ইনসিডেন্ট ডান। আমি বললাম না কিছুই সেরকম না, ঠিক আছে। হঠাৎ আমারই মনে হতে লাগলো যে আমি ওকে জিজ্ঞেস করে আমি কি মুভি দেখতে যাবো তোর সাথে। এই প্রবৃত্তির কিন্তু আমি মানুষ নই, আমি একা চলে যাই মুভি দেখতে, কিন্তু কাউকে জিজ্ঞেস করবো, জোর করে বলবো এইরকম কিন্তু আমার না। যাই হোক জিজ্ঞেস করলাম, তো সে তখন বললো যে না আমি যাব না। আমি বললাম ঠিক আছে। আবার পরের দিন আমি জিজ্ঞেস করলাম, এই এক তো আমি ইনসাল্ট নিতে পারি না, তারপরে আমি নিজে থেকে বারবার করে এবার আমার না খুব ওর সাথে দেখা করতে ইচ্ছে করছে ভেতর থেকে। আবার দেখা করি, আবার ও আমাকে টি জাংশনে চা খাওয়ায়। আর চাটা প্রত্যেকবার, এইটা একটা সিমিলারিটি তুমি দেখতে পাবে ইনসিডেন্টের লাস্ট অবধি, চা সবসময় ও নিয়ে আসতো। টি জাংশন চাটাও কি? টি জাংশনের চাটাও সেই তেতো, সেম টেস্ট। আমি ভাবছি যে এই চা, আর সবসময় চা ওই নিয়ে আসে, ওই দেয়, ও যেটা দেয় সেটাই আমি খাই। কোনোদিনও আমাকে বলে না যে তুই নিয়ে আয়, বা তুই পেমেন্ট করে দে, বা তুই নিয়ে আয়, এরকম কিছু কোনোদিনও বলে না। এইটা তো তখন নোটিসেবল ছিলই না যে নিয়ে আসছে ঠিক আছে চা। আর চা বাদে যে আমরা প্রচুর জিনিস খেতাম সেটা কিন্তু নয়। আচ্ছা, চাটা ঘন ঘন খেতাম, আর সববার একই টেস্ট, সববার সব জায়গায় একই টেস্ট কি করে হতে পারে। এইবার ওই টেস্ট আমি ঘরে খুঁজতে লাগলাম, নিজে যা বানাচ্ছি ওই টেস্ট তো আসছে না। টেস্টটা কি ভালো লাগতে শুরু করেছিল কোনোভাবে? টেস্টটা মানে তুমি যদি অনেকদিন নিম পাতা খাও না, তোমার নিম পাতাও ভালো লাগবে। দেখো এক ধরনের তিতকুটে চা হয়, সেটা হচ্ছে পাতা চা। হ্যাঁ, ওই ওরকম তিতকুটে ছিল না, একেবারেই না, মানে তিতকুটে না, মানে নেশার মতন। ওকে, তুমি বাড়িতেও তখন ওই মানে টান ধরছে, হ্যাঁ যে আমি বানাই তো, আমি হয়তো ছোটবেলা থেকে চা খাইনি, আর ও চায়ের ব্যাপারে না খুব বলতো, চা এই দার্জিলিং টি খা, এটা চা লাভার, ঠিক আছে তুই কেন নোস এইটা সেটা, তোর সাথে আমার এটা ম্যাচ করে না। এবার আমি বললাম ঠিক আছে আমিই বানাই চা, এবং আমি খাবার বানাতে খুব ভালোবাসি, তো চা বানাচ্ছি, কিছুতেই হচ্ছে না। ঠাকুমা, আমি আর ঠাকুমা থাকতাম এই বাড়িটায়, বাবা মা বোন ফারাক্কায় থাকতো তখন। তো মাকে জিজ্ঞেস, মা বলছে তুই চা খাচ্ছিস? আমি একদিন বিকেলে বললাম চা খাচ্ছি, তখন মা বলছে চা খাচ্ছিস? আমি বললাম দূর, এই চাটা ওরকম হচ্ছে না, জানো তো একটা খাইয়েছিল আজাদ আমাকে, এরকম একটা চা খাইয়েছিল, ওই রকম হচ্ছে না। মা বলছে এটা কি? মানে মা বাবা আমার সব বন্ধুদেরকে চেনে, তারা বাড়িতে আসে ছোটবেলা থেকে। তো আমি বললাম, তখন মা প্রথমেই বললো যে আমার তো কোনোদিনও তো এ তোর বন্ধু ছিল না, বা নামই শুনিনি, বা তোর গ্রুপে যে সার্কেলে তাদের সাথেও এর কোনো বন্ধুত্ব নেই, তো একটু ডিফারেন্ট, কেন এরকম? তো হ্যাঁ ঠিক আছে। এইবার না ঘন ঘন দেখা হতে শুরু করলো, প্রত্যেক স্যাটারডে সানডে। আমি ধরো ইন্টার্নশিপ করতে এই আমরিতে ঢাকুরিয়াতে আসতাম, ও বাইরে দাঁড়িয়ে আছে হট করে, ঠিক আছে। এবার এই জিনিসগুলো কোথাও না কোথাও সত্যি কথা বলতে আমার ভালোই লেগেছিল, মানে এটা ইট ওয়াজ দ্য স্টার্টিং অফ লাভ। হ্যাঁ, এবং আরেকটাও কথা বলে দিই, আমি হচ্ছে আমার ফ্যামিলি কিংবা আমরা খুব বেশি, আমার কিন্তু খুব বেশি এই জাতের সাথে সম্পর্ক খুব নেই, মানে কেউই নেই, মানে মুসলিম বন্ধু বান্ধব তোমার খুব বেশি না নেই। আচ্ছা ওই একমাত্র? হ্যাঁ নেই। ওকে, একটাই ছিল, সেইটা কলেজে ছিল, যেই মেয়েটি আমার রুমমেট ছিল বাই চান্স, ওকে, সে ছিল,
সেটা তো বাই চান্স রুমমেট হয়ে গেছে, তখন আমার কিছু করার নেই কলেজে, কিন্তু সে ভীষণ ভালো ছিল, মিথ্যে কথা বলে লাভ নেই। কিন্তু আমার ইন জেনারেল এরকম বন্ধু বান্ধব নেই। যা ভি বন্ধুত্ব আমি করেছি কিংবা বন্ধু বানিয়েছি তারা সবাই আমাদের মানে আমার কাস্টের, কিন্তু ওটা চুনে বানাইনি, এরকমই হয়ে হ্যাঁ মানে যেমন জেনারেলি কি হয়, আমরা যেই সময় কোনো হিন্দু অধ্যুষিত এলাকায় থাকি তখন আমাদের মুসলিম ফ্রেন্ডস এমনি জেনারেলি কম থাকে, আবার মুসলিম অধ্যুষিত এরিয়াতে গেলে সেখানে আমাদের মুসলিম ফ্রেন্ডস জেনারেলি বেড়ে যায়। যেরকম আমার বেশ কিছু মুসলিম ফ্রেন্ডস রয়েছে যেখানে আমি ওদের ওখানে যখন যাই ওই এরিয়াটাই মুসলিম অধ্যুষিত এরিয়া, তো ওখানকে ওরা আমার বন্ধু। ইভেন কি আমার যে আজকাল ইউটিউবে শুট করে সেও রামিজ দাদা, তো সেও মুসলিম, কিন্তু সে কিন্তু মানে এরকম না, মানে যেটা আমরা শুনতে চলেছি। ইয়েস, এইবার যেটা যেমন আমাদের তানভীর ভাই রয়েছে, এরা সবাই মানে দে আর ভেরি নরমাল পিপল। তো এরকম পিপল আর নরমাল, বাট কিছু কিছু পিপল আর নট নরমাল। এটা যে কোনো কাস্টে হতে পারে, মুসলমান হোক আর খ্রিস্টান হোক, জৈন হোক, যে কেউ একদম একদম এটা যে কেউ হতে পারে। মানে মনে যদি কুট থাকে সে যে কোনো কাস্টেরই হোক না কেন সে তোমার জন্য হার্মফুল। হ্যাঁ একদমই তাই। এইবার ঘটনা চক্করে 26শে ডিসেম্বর, আমি একটা ছোট্ট প্রলাপ দিয়ে ঘটনা বলবো। 26শে ডিসেম্বর 2021 থেকে 6 ফেব্রুয়ারি 2024, 26শে ডিসেম্বর 2021 থেকে 6 ফেব্রুয়ারি 2024, 21, 22, 23, 24, ইয়েস 21-এর ওই লাস্ট কয়েকটা দিন, হ্যাঁ প্রায় 2-2.5-3 বছর, 2.5 বছর, হ্যাঁ প্রায় 2.5 বছর। আই হ্যাভ নো মেমোরি। তোমার কিছু মনে নেই? না। 3টে বছরের স্মৃতি তোমার মাথায় নেই? না। আমি ওর সাথে কি কাটিয়েছি, কি সময় গেছে, বাড়িতে কি করেছি, কি করিনি, কিরম ব্যবহার করতাম, কয়েকটা আবছা আবছা স্মৃতি আছে। আজকে আমরা তাহলে যেগুলো শুনতে চলেছি বা শুনবো সেগুলো, আজকে যেগুলো তুমি শুনতে চলেছো কয়েকটা হচ্ছে মেডিকেল রিপোর্টস দিয়ে যেগুলো আমি বরাদ্দ করতে পেরেছি, ডাক্তারদের সাথে কথা বলে যে কেন তোমাদের কাছে আসতাম, আমি জিজ্ঞেস করতে পরে গেছিলাম যে আমি তোমার কাছে কেন এসেছি, ঘটনাটা শুনি। এবার এই মেমোরিটা নেই, ঠিক আছে। আর বাকি যেই কথাগুলো আমি যেগুলো বলবো এগুলো আমার ফ্যামিলি মেম্বার, মা বাবা বোন, এদের থেকে, এবং যাদের সাথে কয়েকটা ওই টার্মসে বন্ধুদের কয়েকটা টার্মস ছিল তারা যেগুলো বলেছে, এবার তারা মিথ্যে কথা আমাকে বলবে না। ওকে। এই সময় কি হয়, ওই 26শে ডিসেম্বর একটা প্রপোজাল আসে যেটাতে আমি হ্যাঁ বলে দিই, রিলেশনশিপ, হ্যাঁ ওটা আমি হ্যাঁ বলে দিই। এবারে যেটা ঘটে ঘটনার চক্করে, আমি না একটা অন্য প্রকৃতির মানুষ হয়ে গেছিলাম। আমি ইন জেনারেল তুমি যদি এখনো দেখো আমি ভীষণ জলি, আমি লোকজনের সাথে কথা বলা ছেড়ে দিয়েছি, লোকজনের সাথে সব কিছু করা ছেড়ে দিয়েছি। এইবার বাড়িতে কি শুরু হলো, বাড়িতে জিনিসপত্র লোকানো স্টার্ট হলো। একটা তো ভয় কাজ করছে সেটা তো আছেই, কিন্তু বাড়িতে জিনিসপত্র লোকানো স্টার্ট করেছি। ধীরে 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 যা বলছে, জল খাবি, জল খাচ্ছি। একদিন বলে দিল জল খাবি না, সেদিন জল খাচ্ছি না সারাদিন। লাস্ট দিকে এটা হয়েছিল মানে একদম এন্ডে, মানে জানুয়ারি মাসে 2024-এ এরকম হয়েছিল, মা জোর করে জল খাওয়াতে পারছে না, যেখানে আমার কিডনি স্টোনের অসুবিধা আগাগোড়াই আছে, ছোটবেলায় অপারেশন হয়েছে কিডনি স্টোনের, জল খাচ্ছি না। মানে স্লেভ কিং স্লেভ রিলেশনশিপ যেটা, সেটাই আমার রিলেশন ছিল, যা বলতো তাই করতে তাই। আর মা ওর নামে একবার বলে, মানে মা এই বিরক্ত হয়ে একদিন বোধহয় খুব চিৎকার করে দিয়েছিল আমার ওপরে, তুই ওর সাথে এরকম মিশছিস, এই জন্য এইসব করছিস। মাকে আমি বুকের মধ্যে লাথি মেরে ফেলে দিয়েছি। আর ঠিক তার পরের মোমেন্টে আমি কাঁদতে লেগেছি, আমি বাচ্চা বয়সে চলে এসেছি। মানে মেমোরি লসটা, তখন যেই মেমোরি লসটা হতো সেটা খুব ক্ষণিকের হতো, এবং ধীরে ধীরে সেটা বড় হতে শুরু, এইবার বাড়তে স্টার্ট হচ্ছে, মানে এইবার ব্যাপারটা বড়োর দিকে যাচ্ছে, এবার বড় হতে শুরু করছে। তো ওই প্রথম 6 মাসটা কিন্তু যেটা হয় খুব ভালো, একদম একটা নর্মাল, কিন্তু একটা জিনিস কনস্ট্যান্ট, চা ইজ কনস্ট্যান্ট। যতবার দেখা হয়েছে চা খেয়েছো? হ্যাঁ, যেখানে যাচ্ছি চা খাচ্ছি। আমার প্রিয় জায়গা রাঁচি, সেইখানেও আমি ওকে নিয়ে চলে গেছি। রাস্তার মধ্যে অপমানিত হয়েছি, মার খেয়েছি মানি স্কোয়ারের মলের বাইরে, ঠাস করে একটা থাপ্পড়। বোন আমার সাথে ছিল, পড়ে গেছি, গার্ড উঠিয়ে এনেছে, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছি, কারণ তখন ধরা পড়লো আমার টাইপ 2 ভ্যাসোডিপ্রেসার সিনকোপ আছে। এটা কি? এই রোগটার মানে হচ্ছে হার্টের থেকে অক্সিজেন ব্রেন অবধি পৌঁছয় না, তখনই বডিটা কি করে, বডিটা শুইয়ে ফেলে যাতে সোজা হয়ে গেলে অক্সিজেনটা ট্রান্সফার হয়ে যাবে। এটা রোগ হিসাবে ধরা পড়লো, হাত পা সমানে কাঁপছে। তখন একটা স্কুলে চাকরি পাই। এবার আমি ঘটনা স্টার্ট করলাম এই ডিসেম্বর টাইমে, স্কুলে চাকরি পাই। স্কুলটায় যখন গেলাম, বলে না নেগেটিভিটি তোমার ভেতরে যদি ঢুকে যায় না, তুমি সব নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে, একদম 100 বার।
এটা তো হ্যাঁ মানে তুমি সব নেগেটিভকে অ্যাট্রাক্ট করে ফেলবে। এবং যদি তোমার উপর যদি কোনো রকম এরকম কালো ছায়া পড়ে, তোমার সাথে পরপর সব খারাপ হবে। আর শুধু আমার না, আমার আশেপাশে যে আছে সবার সাথেই হবে, সবার সাথে হবে। আমি সব ঘটনা বলছি কারণ তোমার জীবনে খারাপ হওয়া কথার অর্থ কি? তোমার জীবনে খারাপ হওয়া কথার অর্থ মানে শুধু তোমার সাথে খারাপ হচ্ছে তা কিন্তু নয়, তোমার আশপাশের পরিবেশ। আজকে তোমার বাবা মার সাথে খারাপ হওয়া মানেও তোমার সাথেই খারাপ হওয়া, কারণ তোমার বাবা মার সাথে কিছু খারাপ হচ্ছে যখন, তোমার উপর মেন্টাল স্ট্রেস পড়ছে, অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যান্ডেল দ্যাট সিচুয়েশন। সো খারাপ সময় মানে বা খারাপ কিছু হওয়া মানে শুধু তোমার সাথে হচ্ছে তা নয়, আশপাশের অনেকের সাথেই হতে পারে যারা তোমার সঙ্গে কানেক্টেড। একদমই তাই। এবার কি হয়, আমি একটা স্কুলে চাকরি পাই, দমদমের একটা স্কুলে চাকরি পাই। ওটার ওয়াশরুমটা ছিল 3 তলায় আর একটা গ্রাউন্ড ফ্লোরের ওয়াশরুমটা তখন ধোয়া চলছিল, তো ওনারা বললেন 3 তলায় আছে চলে যাও। এবার যে ওয়াশরুমটা পরিষ্কার করছিলেন সেই আমাকে বললো। আমি 3 নম্বর ফ্লোরে ওয়াশরুমে যাই। এবার ওয়াশরুমের ভেতরে যখন ঢুকলাম তখন দেখলাম হট করে কয়েকটা 3-4টে বাচ্চার আওয়াজ হয় না, দৌড়ে 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 চলে গেল। সেদিনকে ছিল খাতা চেকিং দিন, তো স্টুডেন্টরা আসবে খাতা চেক করবে, ওই লাস্ট দিন ছিল। তো ঠিক আছে, এইবার আমি ভাবলাম এত বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, কী যে করছে। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম, আবার দেখলাম মনে হলো কেউ আশেপাশ দিয়ে হি 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 করে বেরিয়ে গেল। এবার আমি পেছনে তাকাতেই আর কাউকে দেখতে পাচ্ছি না। এবার আমি নিচে গেলাম, ওরা যখন বলছে যে আমি গেট বন্ধ করে সব টিচাররা বেরিয়ে যাবে, আমি তখন বললাম তোমরা কি ওপরের জায়গাটা দেখেছো? ওখানে 3টে বাচ্চা কিন্তু খেলছে। হঠাৎ করে সবাই যেন আমার দিকে ভূতের মতন দেখলো, পুরো বাচ্চা খেলছে, কেউ নেই তো স্কুলে। আমি তখন বললাম কেউ নেই স্কুলে, তখন বললো ঋতিকা তুমি এইসব দিকে ধ্যান দিও না, ওটা কেউ ছিল না। আমার না খুব কিউরিসিটি হলো যে কেউ ছিল না। দিয়ে তারপরে ওখানেকার যে মাসি, তাকে গিয়ে আমি ধরলাম যে তুমি আমাকে বলেছিলে ওপরের ওয়াশরুমে যেতে, আমি যেটা দেখেছি তারা কারা? তখন বলছে এটা বলো না, স্কুলের নাম ওই কারণে আমি নিচ্ছি না, বলো না। ওইখানে 3টে বাচ্চা ছোটবেলায় নাকি 5 বছর আগে খেলা করতে গিয়ে ওপর থেকে ছাদ দিয়ে ধপধপ করে একের পর এক ঝাঁপ দিয়ে মারা যায়। যারা ওখানে একা একা যায় তারাই ওই আওয়াজ শোনে, কিন্তু তুমি এত বছর পরে কি করে শুনলে বুঝতে পারছি না। এটা তো আমিও বুঝতে পারছি না আমি কি করে শুনলাম। বুঝেছি। এবার আমার না খানিকটা হলেও ভয় ঢুকে গেছে। তখন তুমি একটা ওপেন পোর্টাল আর কি, এইবার সব এই নেগেটিভ জিনিসগুলো তোমার মধ্যে ঢুকে দেখতে পাচ্ছি, তোমার মাথায়, তোমার চারিপাশে তুমি সেন্স করতে পারবে। এবার কি হয়েছে, আমি গেছি বাড়িতে, দেখছি ঠাকুমা এক জায়গায় বসে থাকতো, ঠাকুমার আশেপাশে গোল করে বাচ্চাগুলো ঘুরছে। তোমার বাড়িতে? হ্যাঁ, আমার বাড়িতে, যেখানে নিত্য পুজো হয়, আমার বাবা গুরু দীক্ষিত, আমি নিজে দীক্ষিত। আমি ঠাকুমার দিকে তাকাতে পারছি না। মানে আমি যখনই আমাদের 2টো রুম, ধরো এই পাশে একটা রুম, এই পাশে একটা রুম, আমি যখন হেঁটে ওয়াশরুমের দিকে যেতাম আমি এরকম ভাবে যেতাম যে আমি তাকাতে পারছি না ওদের দিকে। আর ঘরের মধ্যে এবার কি করলাম, মা দেখছে ঘরের মধ্যে কাকে কাকে পড়াশোনা করাচ্ছি আমি। তোমার কিন্তু এই স্মৃতিগুলো নেই? আমার কিছুই নেই স্মৃতি, শুধু আমায় এই আবছা পাই যে হ্যাঁ এগুলো ঘটেছে, মানে এটা ফিল করতে পারি এগুলো মিথ্যে কথা নয়। তারপর কি হলো? এবার এটা হওয়ার পর মা তখন বলছে কি চাই তুই বল, ওদেরকে জিজ্ঞেস কর। এবার মা আমার রুমে ঢুকতে ভয় পাচ্ছে। আমি বলছি দেখো ওরা কিন্তু আমার পেছনেই দাঁড়িয়ে আছে, তোমরা কেন দেখতে পাচ্ছ না? ওরা এখানেই থাকে আমার সাথে, ওরা কিছু করবে না। এইবারে কি হলো, যেই আমি এরকম মেয়ে যে সারা জীবন পুজো করে এসছি, আমি কৃষ্ণর একদম অন্ধভক্ত, আমাকে কেউ কিছু ভি বলুক, আমি কৃষ্ণ ঠাকুরকে ছাড়া কিছু কাজ করি না। জন্মাষ্টমী, নিত্য পুজো অলওয়েজ আমি করে এসেছি, ছোটো থেকে আমি উপোস থেকে এসেছি, এটা আমার শখে করি, আমার ভালো লাগার জায়গা থেকে। আমি আর পুজোর ঘরে ঢুকতে পারতাম না। আমার না কীরকম মনে হতো যে না, সামথিং ইজ স্টপিং মি ফ্রম এন্টারিং দ্যাট রুম। এবার ধীরে ধীরে এই পরিবর্তন হতে হতে মা বললো চল তাহলে মনে হয় একটুখানি হাওয়া বাতাস লেগেছে, যেটা করি একটু ঝাড়ফুঁক করিয়ে নিয়ে আসি। তো অ্যাজ ইউজুয়াল আমার কাজিন আসে, মা বললো এটা কোথায় নিয়ে যাবো? তো কন্টাধারে একটা মসজিদ আছে, প্রথমে মসজিদেই নিয়ে যাওয়া হয়। নিয়ে গেছে আমাকে। এবার কিছুতেই আমাকে মসজিদের ভেতরে ঢোকানো যাচ্ছে না। বলছি আমি যাবো না, এখান থেকে তুমি যা করার করো না, আমি ভেতরে যেতে চাইছি না। তো মা বলছে না ভেতরে তো যেতেই হবে। এবার উনিও বলছেন না ভেতরে আসতে হবে। তো এনিহাও আমাকে যখন ভেতরে নিয়ে যাওয়া হলো, উনি বলল এই কালো আমি একটা নাকি তাবিজ দিয়েছিল, এটা পরিয়ে দিচ্ছি। আমি জানি না দিদি আপনারা 3টে সিটিংয়ে, 3টে সিটিং, একটা আরেকদিন সেকেন্ড দিন ফ্রাইডে যেতে হবে, থার্ড ফ্রাইডে যেতে হবে, আমি জানি না 3টে সিটিংয়ে আপনারা এনাকে নিয়ে আসতে পারবেন কিনা। কারণ যা হয়েছে এটা আমার ঊর্ধ্বে চলে গেছে। আমি দেখতে পাচ্ছি যে একটা কিছু ঘোরাফেরা করছে ওর আশেপাশে, কিন্তু এই সবের মধ্যেও আমার কিন্তু ওই মানুষটার সাথে কথাবার্তা কোনো কমই নেই।
আমি ওকে কিন্তু সব ডিটেলস দিই, আমার বাড়িতে কোথায় সোনা রাখা আছে, কোথায় টাকা পয়সা আছে, কি অ্যাকাউন্ট, কি না, যাবতীয় আমি সব বলে দিয়েছি। ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড, যাবতীয়। এখন আমি নিজের কিছুই চালাই না, যা চালায় ও চালায়। এবার কি হলো, আমি এমন মানে মাথা ঘোরাটা এমন স্টার্ট হলো, সরস্বতী পুজোর দিন আমি স্কুলে গেছি, স্কুলে খাওয়া দাওয়া হচ্ছে, ওখানে রক্তবমি হলো আমার সবার সামনে। সরস্বতী পুজোর রুমটাই ঢুকেছি, রক্তবমি হলো, ওখানেই অজ্ঞান হয়ে গেলাম। ওনারা আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন গাড়ি করে, যে তো খুবই শরীর খারাপ। আমি রেজিগনেশন যে দেব, তার পরের দিন যে একটা সই করতে হয়, রেজিগনেশনে সই করার মতন অবস্থায় নেই, হাত কাঁপছে। বাবা সঙ্গে সঙ্গে অ্যাপোলোতে ভর্তি করলো, যে রেজিগনেশন দেওয়ার মতন অবস্থায় নেই, অ্যাপোলোতে ভর্তি হতে হবে। অ্যাপোলো হসপিটালে ভর্তি হয়ে এই সব রোগগুলো একের পর এক স্টার্ট হলো। আমার হল্টার হয়েছে, আমার ব্লাড প্রেশার একবার, হল্টার বলে একটা মেশিন দেওয়া হয়, যেটাই 24 ঘন্টা তোমার হার্টবিটটাকে মেজার করছে, সেটা দেখতে পাওয়া যায়। ওরা বুঝতেই পারছে না, একবার হার্টবিট 350 চলে যায়, একবার 80 এসে যায়, কিন্তু আমি কিন্তু নর্মালি আছি। আর যেই 350 বা এরকম হয়ে যায়, ইন জেনারেল মানুষের হার্টবিট অত বেড়ে গেলে নাক কান দিয়ে রক্ত বেরোবে, বা তার ব্লাড প্রেশার আছে। আমার এগুলো কিছুই হতো না। ওরা দেখছে হার্টবিটটা খালি এরকম এরকম কেন দেখা যাচ্ছে, এরকম উঁচু এত, যার কোনো ব্লাড প্রেশারের হিস্ট্রি নেই, কিছু নেই। আর ওইখান থেকে আমাকে মেসেজ আসছে যে ডাক্তারকে কিন্তু ভুলেও আমাদের ব্যাপারে কিছু বলিস না, খবরদার কিছু বলিস না। এবার কি হলো, আমি না কিরম মানে পাগলামি টাইপের হয় না, বাবাকে গিয়ে বলেছিলাম যে বাবা আমাকে একটুখানি তুমি রাঁচিতে পাঠিয়ে দেবে, আমি ওখানে থাকবো। আমার মাথা না কাজ করছে না। এগুলো সব উইথ টাইম পিরিয়ড এগুলো বাড়ছে, কমছে কিছুই না। হসপিটালে ভর্তি হলাম, মোটামুটি 2 সপ্তাহ হসপিটাল, বেরোলাম। ডেলি ইছাপুর থেকে এইখানে আসতাম, তোমার মেডিকার যে পাশে যেটা আমাদের আছে, তোমার যে আরএনটেগর, ডেলি এখান থেকে যাতায়াত করতাম ক্যাবে করে ডাক্তার দেখানোর জন্যে। নিউরোসার্জন বলছে হার্টের কাছে যেতে, কার্ডিওলজিস্ট বলছে নিউরোলজিস্টের কাছে যেতে, কিন্তু কোনো সমাধান নেই, কিন্তু কোনো প্রবলেমই তো বেরোচ্ছে না, সমাধান কি করে হবে? বাবা ওখান থেকে ফারাক্কা থেকে ছুটি নিয়ে বারবার করে দৌড়ে আসছে, আর মা বাবা না কুল করে পাচ্ছে না যে একে কি করে সুস্থ করে তুলবো। চাকরি বাকরি যা গেছে, সে তো আবার হয়তো চাকরি চলে আসবে, কিন্তু একটা মানুষ নিজের পড়াশুনো যাবতীয় সব কিছু ভুলে যাচ্ছে ধীরে ধীরে। আমি বলছি এই বইটা তো, মানে আমাদের তো থিসিস লিখতে হয়, আমি ওই বইটা চিনতে পারছি না। আর একবার যেটা হলো, ওই যে 2 নম্বর দিন যেদিনকে আমাকে নিয়ে যাওয়া হলো, তাবিজ খুলে গেছে। সে কোথায় খুলে গেছে, কি হয়েছে কেউ জানে না। আবার একটা তাবিজ দিল, সেটা কখন খুলে পড়ে যাচ্ছে জানতেই পারছি না, আর কিছুতেই হাতে তাবিজটা পরবো না। তারপর সে আজাদ ধরলে কি করে, আজাদকে ধরা হলো কি করে? প্রথমে তো ওর দিকে সন্দেহ যায়নি, সন্দেহর কাঠি ওর দিকে ঘোরেইনি কোনোদিনও। আমার সন্দেহ কাঠি ছিল হয়তো অন্য কেউ করছে। এবারে কি হলো, মুখার্জি বলে একজন মানে আমাদের চেনা জানা বাবার পরিচিত একটি লোক আছে, উনি বললেন যে ওর যে গ্রহ নক্ষত্র, এইটাতে ওর মৃত্যু ফাড়া লেখা, ওকে একটা বিশাল কিছু ধরে ফেলেছে, পুরো কালো হয়ে গেছে। মানে উনি যখন গ্রহ নক্ষত্র দেখেছেন, তখন ওই ঘরের পুজোতে বললো এটা পুজো তো করতে হবে। একটা ডেট দিয়েছিল 21শে এপ্রিল 2023, বললো এই দিনেই পুজোটা করতে হবে। 21 তো যা চলে গেছে, 22ও চলে গেছে। এই করতে মানে ডিটোরিয়েশন এরকম লেভেলে। আমি ছোটবেলা থেকে চিকেন, মাটন, মানে এগুলো খাই না। ঘরে চিকেন শুধু খাচ্ছি না, চিকেনের হাড়টুকু খেয়ে ফেলেছি মায়ের সামনে বসে বসে। তারপরে পুজো হলো, গ্রহ নক্ষত্র যা ঠিক করার হলো। আমি ওই যে জোর করে আমাকে পুজো করতে বসতে হয়েছে না, আমি আগুনের মধ্যে এরকম হাতটা দিয়ে দিয়েছি। আমার এই জায়গাটা দেখতে পেলে পুরো পোড়া, পুরো পুড়ে গেছিল এই জায়গাটা। দিয়ে যাচ্ছি আমি আগুনে, যেই হোমে কেউ আগুন দিতে পারে না, ওখানে করেই যাচ্ছি। 16 ঘন্টা ধরে হোম হলো। বললো ওর কমে যাবে। এবার বাড়ির লোক কিছুতেই বুঝতে পারছে না কমে যাবে তো কি করে কমবে, এইটা কি আর সম্ভব, এ তো হবেই না কিছু। তারপরে আবার সেই ফোন, আবার দেখা, ওই রকম অসুস্থ অবস্থায় দেখা আমি ঠিক করবই, চা আমাকে খেতেই হবে। আর মা কিছুতেই ওই চা বানাতে পারছে না, আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি, বাড়ির চা খাচ্ছি। জানে না আজাদের ব্যাপারে, মানে জানে, হ্যাঁ বন্ধু দেখা করতে যাচ্ছি না, কিছু জানে না। দেখা করতে যাচ্ছ এটাও জানে,
বলে যাচ্ছি তো, বাড়িতে বোনকে নিয়ে তো যেতে হচ্ছে। এরপর পুজো হয়ে গেল, পুজো হলো, পুজো যেই হয়ে গেল, এবার আস্তে আস্তে এপ্রিল গেল। এবার তো মানে তোমার বাবা মা ঠিক করলো যে আমাকে ঘুরতে নিয়ে যাবে, যে হয়তো ঘুরতে গেলে ঠিক হয়ে যাবে। ঘুরতে গিয়েও সেই একই অবস্থা। এক তো বাবাকে সহ্য করতে পারছি না, মানে বাবাকে দেখলেই রাগ হয়ে যাচ্ছে, কারণ আমার বাবা একটু ব্রাহ্মণ মানুষ, ঘরে পইতে পইতে বাবাকে না ঘরেই ঢুকতে দিচ্ছি না। বাবাকে ছুঁড়ে, মানে বাবার সাথে যত রাগ আমার, আর যত ভালো মানে যত কথাবার্তা, যত ডিসকাশন সব বোনের সাথে। এর মধ্যে কোনো হরর ইনসিডেন্ট হয়েছে? এর মধ্যে যে হরর ইনসিডেন্টটা হয়েছে, আমি রুমের মধ্যে বসে আছি, আর মা হঠাৎ, এবার ঘরের মধ্যে এক তরফ থেকে আরেক তরফ আমি হেঁটে হেঁটে যাচ্ছি না, সাঁতার করে করে যাচ্ছি। এটা কি তোমার ছেলেটা বলতো করতে? না, আমি তো জলে ডুবে গেছি না, তো আমি দেখছি আমি জলে ডুবে গেছি, আমি মাকে বলছি আমি সাঁতার করছি। আমি কিন্তু সাঁতার করতে জানি না। তুমি চারপাশে দেখছো, তুমি জলের মধ্যে রয়েছো। হ্যাঁ, আমি বাড়ি দেখতে পাচ্ছি না, আমি ঘরের মধ্যেই সাঁতার করছি। মানে তোমার রিয়ালিটিটা অল্টার হয়ে গেছে। হ্যাঁ, আর যেই সব দেখতে পেতাম ওই বাচ্চাগুলো শুধু আমাকে বলতো আমি তোদের কাছেই থাকবো, তোকে তো নিয়ে যাব। বাচ্চাগুলো এটা বলতো? আমি বলতাম হ্যাঁ যাবো তো, আমি তো তোদের দুনিয়াতেই আসার জন্যই এসছি। বাড়িতে কাজ হচ্ছিল, আরেকটা যেটা হরিফিক ইনসিডেন্ট, বাড়িতে কাজ হচ্ছিল ছাদে। এবার আমি না জোরে আওয়াজ শুনতে পারতাম না, ট্রেনে চাপতাম না, ওই কারণে সব গাড়িতে আসা যাওয়া, ট্রেনে চাপতাম না, জোরে আওয়াজ হতো। তো এবার ওই ছাদের ওপরে ওই কার্নিশ দেওয়া হচ্ছে, বাবা ওইটা দিচ্ছে, ওইটা যখন দিচ্ছে তখন যেই জোরে আওয়াজটা হচ্ছে, আমি ঘরের মধ্যে না গোল 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 করে সার্কেল করে রাউন্ড করছি। আমি বলছি এটাকে বন্ধ করো, মানে চিৎকার, মানে আমি খাট লেজিট এরকম উঠিয়ে দিতাম এক হাতে, সেই চিৎকারে রাগে, মানে রাগ বেড়ে যে কোন লেভেলে চলে গেছিল। মানে ওর নামে তো বাজে কথা শুনতে পারবোই না, আর বাকি কাউকেই সহ্য করতে পারবো না। আমার একটা বন্ধু সবাইকে ব্লক করে ধরা পড়লো কি করে আজাদ ধরা পড়ার জায়গাটা হচ্ছে, আমি যেদিনকে ওর মানে ছিল যে এনি হাউ ওর কথা অমান্য করতে হবে, যেই ডিরেকশনগুলো দিচ্ছে, এই কথা শোন, ওই কথা, এইটা কর, এইটা বলেছিল মুখার্জি কাকু। মুখার্জি কাকু ধরলো কি করে আজাদ? মুখার্জি কাকু বললো ও বোধহয় কাউকে কেউ ওকে চালনা করছে, ও কিন্তু নিজে চলছে না, ও যেটা ভি চলছে। বাবাও বুঝতে পারলো। তখন বাবা বলল যে যাভি বলছে তুই একবার একটু, মানে এক এক সময় না শান্ত হতাম, দিনে হয়তো 15-20 মিনিট, তখন কিন্তু আমি একদম নর্মাল, তখন সব কিছু ঠিক আছে। যখন কথা বলছি তখন আমাকে বলছে যে তোকে যদি কিছু বলে তুই শুনবি না। শুনবো না, এ তো ইম্পসিবল, শুনবই। এবার যখন আমাকে বলেছিল যে একটা আমার খুব কাছের বন্ধুর বিয়ে ছিল, সে আমাকে অ্যাজ ইউজুয়াল ইনভাইট করে, আমি কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতাম না তখন, তো আমাকে বললো তুই যাবি না। হ্যাঁ, আর যেহেতু আমার বোনকেও ডেকেছিল, আমার বোন বলেছে না আমি তো যাবো, এবার তোকে যেতে হবে আমার সাথে। তখন আমি বললাম না আমি যাবো না। তো এনি হাউ বোন বললো, বোন বিশাল কান্নাকাটি সেদিনকে করছে, তো যাবো। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে যাবি তো চ। এবার যে যাচ্ছি না, ওই সময় না মানে মনে হচ্ছে গাড়ির মধ্যে গাড়ি খুলে বেরিয়ে যাব আমি, যে আমি যাচ্ছি কেন, এই যে যাচ্ছি, এই যে চলে গেলাম, এই যে কথাটা শুনলাম না, ওই কথাটা থেকে একটা কাট পড়লো, মানে আমার যে কালো যেই জায়গাটা ছিল ওইটা একটা কাট পড়লো, যে এ একটা কথা অমান্য করে চলে গেছে। 2 বছরে আমি যার কথা একবারও কোনোটা অমান্য করিনি, বাবার কথা শুনবি না, বাবার সাথে কথা বলবি না, ফার্স্ট টাইম তুমি সেদিনকে অমান্য করেছিলাম। ওই যে কাটটা পড়লো, আমার যেন মনে হলো বুক থেকে একটা বিশাল পাথর নামলো। আর আমি বোনকে বললাম আমার না খুব হালকা হালকা লাগছে নিজেকে। কেন এরকম হালকা লাগছে? তখন ও বলতে পারছে না। এবার কেন বুঝতে আরও পেরেছিলাম, ওই জিনিসটা শিফট হয়ে গেছিলো আমার বোনের দিকে। তো দিদি তো এখন অসুস্থ, তো অ্যাকচুয়ালি আমার পছন্দ তোকে, এটাও বলেছিল আজাদ, তোমার বোনকে বলেছে। হ্যাঁ, আর আমি তোমাকে একটা ভিডিও দেখাবো, সেই ভিডিওটাই তুমি দেখাতেও পারো, যে ভিডিওতে আমি কিভাবে যাচ্ছি বা কিভাবে চলছি তুমি দেখতে পাবে, যে একটা মানুষ আর শুধু না ফু ফু করতাম চোখ বন্ধ করেও, আর কিছু একটা বিড়বিড় করতাম, আর শুধু বাচ্চাবেলায় চলে যেতাম, মানে একদম চাইল্ডহুড পিরিয়ড, যখন আমি স্কুলে সাইকেল নিয়ে যাচ্ছি। বোন যে বড় হয়ে গেছে সেটাই রিয়েলাইজ করতে পারছি না। আচ্ছা, ও বোনকে বললো তারপর? হ্যাঁ, এবারে প্রচুর টাকা পয়সা আমার অ্যাকাউন্ট থেকে চলে গেছিল, শুধু এক জায়গায় ট্রানজ্যাকশন, আজাদের ফোনে, প্রায় ধরে নাও 2.5 লাখ টাকা। তুমি করে দিতে ওটা? ও তোমায় বলতো করতে? ও কিসে চাকরি করতো? ও একটা কোম্পানিতে চাকরি করতো, এটা বলতো। আমি এখন জানি না ওর কি ব্যাপার বা কি চলছে, এই সব কিছু জানি না, বাট বলতো তো চাকরি করি।
এবার ওই তোমার বোনকে যেদিন বললো যে তোমার বোনকে পছন্দ করে, তারপর কি হলো? তারপর যেটা হলো, আমি বোনের সাথে কথা বলা ছেড়ে দিলাম, কিন্তু ওর সাথে কথা বলা ছাড়িনি। বলছি তুই মিথ্যে কথা বলছিস, ও থোড়ি এটা বলেছে তোকে, হতেই পারে না। এবার আমার ফেসের এই দিকটা আস্তে আস্তে ওই টাইমেই ফেসের এই দিকটা কালশিটে পড়তে আরম্ভ করলো, ঠিক এইটুকুনি পার্টটা কালশিটে পড়তে আরম্ভ করলো। মুখের মধ্যে ব্রণ মানে অগন্তি। এবং আমি শুধু ছাদে গিয়ে মাকে বলতাম যে ছাদে গিয়ে না, একদিন মা দেখেছিল ওই রেলিংটার মধ্যে আমি বসে আছি ছাদে, আমি এখানে বসে দুলবো, আমার ভালো লাগছে। তাই জন্য রাতের বেলা ঘুমানোর টাইমে বাবা একদিন মানে বলতেও আমার কেরম লাগছে, বাবা আমার পা বেঁধে দিয়েছিল যে যদি আমাদের ঘুম না ভাঙে ও তো ছাদে চলে যাবে। আর গেট ফেট সবাই খুব রিস্ক জোনে চলে গেছে। হ্যাঁ, মানে শুধু আমি যে ভুগেছি তা না, আমার গোটা পরিবার এটাতে ভুগেছে। লাস্টে আজাদ কি করে ধরা পড়লো? তো আমরা অ্যাজ ইউজুয়াল থানা পুলিশ যেটা এফআইআর করার, বাবা সব কিছু করে দেয়। মানে বাবা এফআইআর এই কারণে করে, বাবা এফআইআর করে না, বাবা হচ্ছে ওটা কি বলে, কি এমন হলো যেটার জন্য সবাই মিলে ডিসকাস করে এফআইআর করলো এবং আজাদকেই দোষী হিসেবে সাব্যস্ত করলো? হ্যাঁ, এইটা সেটা আমি জানতে চাই। হ্যাঁ, সেইটা যেটা ধরা পড়লো যে ও একটা কোথাও কল রেকর্ডিং আমার কাছে ছুটে গেছিল। মানে কি হয়েছে, ও তো আমার আর ওর অ্যাকাউন্ট তো সব লিঙ্কড, কোনো একটা কল রেকর্ডিং আমার কাছে রয়ে গেছে। যেই রেকর্ডিংটা আমি অ্যাজ ইউজুয়াল খুলে টুলে যখন বাজাই, ওই রেকর্ডিংকে বলছে যে আর ঋতিকার সাথে করে কিছু লাভ নেই, যা পাওয়ার ওর থেকে পাওয়া হয়ে গেছে, ওর সব চলে গেছে, ওর কাছে এখন জিরো ব্যালেন্স হয়ে গেছে, ওর সাথে আর থেকে কোনো লাভ হবে না, ওর বোনটাকে ধরতে হবে, ওর বোনটাই কিছু করতে পারে। এটা ও কাউকে একটা বলছে, সেই রেকর্ডিংটা হয়তো করে রেখেছে বা কিছু ড্রাফটে সেভ করে রেখেছে বা কিছু, আমার কাছে ওটা চলে এসছে। ওইটা যখন মুখার্জি কাকুকে শোনালাম, তারপরে মুখার্জি কাকু এইটা হাতে পড়তে দিল, তারপরে দেখলো যে আমি প্রত্যেকটা ওর কথা অমান্য করতে থাকলাম, হঠাৎ করে আউট অফ নোওয়্যার সব জায়গা থেকে একদিনের মধ্যে আমাকে ব্লক করে দিল। এবার খুব কন্ট্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে, এই ফোন থেকে ওই ফোন থেকে, ও কোনো ফোন তুলছে না। তারপরে ওকে জিজ্ঞেস করা হচ্ছে যে কেন এটা করছিস। তারপরে বাবা ঠিক করলো যে থানায় একটা জিডি করবে। এফআইআর করা তো সম্ভব না, কারণ ফার্স্ট রিপোর্ট তো চলে গেছে, জিডি করবে। তো জিডি করে রাখা হলো, আমার মেয়ের আশেপাশে যদি তোমাকে দেখা যায় তাহলে কিন্তু খুব ক্ষতি তোমার করে দেয়া হবে। তখন বলল, তারপরে যেটা হলো, ও আমার কাছে ঠিক আজ থেকে আগের নভেম্বর মাসে, এই আগের বছরের নভেম্বরে একটা কল আসে, যেটাতে আমি শিওর হলাম যে ওই করেছে, যা করেছে ও করেছে। আমাকে বললো একটা পাবলিক অ্যাপোলজি দে, যে তুই আমার নামে। এবার এই ঘটনাগুলো তো আমি আমার বন্ধুদেরকে বলেছি যে দেখ এগুলো কিন্তু আমার সাথে ঘটেছে, এই জন্যে আমি তোদের সবার সাথে ব্লক করে তোদের সাথে কথা বলতাম না, এবং আমাকে খালি বলতো যে তুই কিন্তু মসজিদে যাবি, মন্দিরে যাবি না, বুঝতে পেরেছো, তুই কিন্তু পুজো ঠাকুর তোদের এগুলো কিছু হয় না, তোদের যে ঠাকুর সে তো মানে তোদের শিবের মাথায় তো আমাদের চন্দ্র, এই কথাগুলো বলতো। আমাদের মানে ওরা চন্দ্র, হ্যাঁ মানে বুঝতে পারছো তো, মানে কিভাবে চেঞ্জ করার। তো এইগুলো তোদের ধর্মে এগুলো কিছু নেই, তুই কেন এইসব করিস, আমারটা বোঝ, আমারটা পড়ে দেখ। তো আমি এইভাবে যে ম্যানিপুলেশনও হয় বা এইভাবে যে নেগেটিভিটি ঢুকেও পড়তে পারে, ওই জায়গা থেকে বোঝা গেল যে পুরো আমার চার্ট, যেটা মেন চার্ট ছিল, ওইটাতে পুরো মানে কালা ছায়া। তারপরে লিভারের মধ্যে কিছু গ্র্যানিউলস পাওয়া গেল আমার, মানে লিভার টেস্ট, এলএফটি পরীক্ষাতে এলএফটি টেস্ট করা হলো, যেটা রিপোর্ট আমি দেখাতেও পারি। ওখানে কিছু গ্র্যানিউলস পাওয়া গেল, যেগুলো ছোট 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 গ্র্যানিউলস, যেইগুলো তুমি যখন কিছু ইনটেক করবে সেইটা দিয়ে তোমার বডিতে ঢুকে ব্রেনে এফেক্ট করেছে। এটা মেডিকেল রিপোর্ট অনুযায়ী আমি তোমাকে বলছি। হ্যাঁ, যেটা লিভার আমাকে পরিষ্কার করাতে হয়েছে, যেই কারণে লিভার ক্লিন করাতে হয়েছে। হ্যাঁ, ইটস আ ভেরি পেইনফুল প্রসেস। মানে আমি যেটা গেছি, আমি মনে করি আমি তো অনেকটা ভুলে গেছি, বাট যারা মনে করে, তুমি শয়তান মুভিটা দেখেছো? বাচ্চাটা কিরম চা খাচ্ছিল করে রেখেছিল। ইয়েস, দ্যাটস দ্য টার্ম, মানে অ্যাকচুয়াল টার্ম, তুমি ঠিক বললে, বশীকরণ হয়েছে। এবং তারপর সেই ছেলেটা গেল কি করে, মানে ওই আমাকে বললো এই কথাগুলো। ওর নামে জিডি, ওর নামে এফআইআর করা হয়েছে। হ্যাঁ, জিডি করা হয়েছে, এফআইআর হয়েছে। হ্যাঁ, এফআইআর করা হয়েছে, কেস হয়েছে ওর নামে। কেস হয়নি, জিডি করে রেখে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু আমার সাথে ও কোনো রকম কোনো কন্ট্যাক্টে আসেনি, মানে মানুষ সুস্থ হয়ে গেছে। এবং হঠাৎ আমি সুস্থ হয়ে গেছি। মানে আমি যেদিনকে 2024-এ ঘুম থেকে উঠি, আমি ডাক্তারকে একটাই প্রশ্ন করেছিলাম, 2022 আসার কথা, হতে পারে আমি 6 দিন অজ্ঞান, 2024 কি করে এলো? যার 4th স্টেজ অফ ডিপ্রেশন চলছে, সে তার কিছুই নেই,
যে আগের দিন বলছে মরে যাব, সুসাইডাল, তার পরের দিন তার কিছু নেই, তাকে 5টা ডাক্তার দেখছে। আমি ডাক্তারকে বলছি কি হয়েছে আমার, ব্রেন টেস্ট করে দেখা গেল হাইপোথ্যালামাসের ওখানে সাইনাসে হাইপোথ্যালামাস ফুলে গেছে, ওই জন্য আমার চোখ দিয়ে জল বেরোয় না এখনো। এত কেঁদেছি তখন, আর শুধু একটাই কথা বলতাম, সরি আমাকে ক্ষমা করে দে, আমি এটা আর করবো না, তুই যেটা বলবি সেটা করবো, সরি আমাকে ক্ষমা করে দে। ওর হাতের পুতুল হয়ে গেছিল পুরো, মানে একটা পুতুলের থেকেও খারাপ অবস্থা ছিল আমার। মানে এখন বলতে বলতে আমার একটা ঘটনা শুনলাম আমরা, মানে এর থেকে প্রমাণিত হয় যে আপনাকে যে যাই দিক না কেন আপনি ওভাবে খাবেন না। এবং আমি ঠাকুরকে দিয়ে, ঠাকুরকে অর্পণ করে, প্রসাদ করে তারপর খাই খেলে। আদারওয়াইজ আমি মিষ্টি খাই না, আমি যে কোনো বাড়িতে গিয়ে মিষ্টি খাই না, আমি যে কোনো জায়গায় এগুলো খেতে পছন্দ করি না। আমি সেখানে বলি যে আমি মেনটেন করি, হ্যালো আমি ইউটিউবে কাজ করি, আমাকে অনেক কিছু মেনটেন করতে হয়। মানে এই কারণেই হয়তো গৌরবদা আমি ভেবেছি, এবং আমি এটা বলেও দিলাম আজকে, যদি কেউ আমাকে খাওয়াতেও চান কিছু, আপনি বুঝে যাবেন যে আমি এটা খেতে পছন্দ করি না। আমি ভাবলাম তোমার জন্য কিছু নিয়ে আসবো খাবারই জিনিস, তারপরে আমি ভাবলাম না, আমার যেটা ইনসিডেন্ট ঘটেছে তারপর থেকে আমি জেনুইনলি খাবারের জিনিস কাউকে দিতে নিজেই স্বাচ্ছন্দ্য বোধ মনে করি। হ্যাঁ, এবং ছোটবেলায় আমি জানি, এখনো মনে আছে, ছোটবেলায় সবাই বলতো যে কেউ যা কিছু দিলে সেটা খেয়ে নিবি না, এই কথাটা বারবার বলতো। সে যেই হোক না কেন, হ্যাঁ যেই হোক না কেন, নিজের বিশ্বাসযোগ্য মানুষ ছাড়া একটা সময় ধীরে ধীরে করে আমরা বড় হই। এবং জানো তো, সমাজ কোনোদিনও তোমার উন্নতিকে ভালো চোখে দেখে না, দেখেও নি। ও আমাকে চাইতো না, আমার স্যাররাও আমাকে, আমার একজন বাংলা স্যার আছেন সুদীপ্ত স্যার, উনি আমার স্কুলে পড়াতেন, উনি আমায় বলেছিলেন, গৌরব তুই মাথায় রাখবে, তুমি যখন নাম করছো, তোমার যখন টাকা হচ্ছে, তুমি যখন সমাজের বুকে কেউ একজন হয়ে উঠছো, তুমি কিন্তু একবারও ভেবো না সমাজ তোমায় খুব ভালোবাসে। তুমি যে কাজটা করছো সেটা লোককে এন্টারটেইন করছে, মানুষ ভালোবাসছে, কিন্তু তার মানে এটা নয় যে সবাই তোমাকে খুব ভালোবাসে। তোমার যারা ফলোয়ার, যারা তোমার অডিয়েন্স, তারা তোমায় ডেফিনেটলি ভালোবাসে, তার জন্যই তুমি আজকে এই জায়গায়, কিন্তু তার মানে এটা নয় তারাই পুরো সমাজটা। আজকে তুমি আমার একজন অডিয়েন্স, কিন্তু তার মানে এটা নয় তুমি গোটা সমাজ বা গোটা সমাজ তোমার মতন। তো নাম যশ প্রতিপত্তিকে জেনারেলি মানুষ ভালো চোখে দেখে না। পাড়ায় যেই লোকটার বাড়ি অনেক বড় হয়ে যায়, আশপাশের সবাই বলে ও নিশ্চয়ই টাকা খেয়েই বাড়িটা বড় বানিয়েছে। একদমই তাই। ও নিশ্চয়ই কোথাও কোনো ঘাপলাবাজি করে যার জন্য ওর বাড়িটা আজকে এত বড় হয়েছে। ও নিশ্চয়ই কোথাও কোনো পলিটিক্যাল দাদাকে তেল মেরে বাড়িটা বড় করেছে। আর তুমি বিশ্বাস করবে না, এই কথাটা বলাটা দরকার। আমি যে সেকেন্ড মাস্টার্স করেছি, কিংবা পড়াশোনায় তুমি এসে বলে তুই পড়াশোনায় এত এত করেছো, তুমি একটা ভালো বোধ করলে, ও আমাকে এটাকেই ইনসাল্ট হিসাবে শোনাতো। আমার তো এটাই অবাক লাগে, কেউ পড়াশোনায় ভালো হলে, এই যেমন মাধ্যমিকে ছেলে মেয়েগুলো যে টপ করছে বা উচ্চ মাধ্যমিকে টপ করছে, এটা তো আমাদের জন্য আনন্দের ব্যাপার। হ্যাঁ, একটা বাচ্চা সে পড়াশোনা করেছে এবং করে সে টপ করছে, আরে ওর কাজ ক্যামেরার সামনে এসে বলা নয় যে ও মাধ্যমিকে কত ঘন্টা পরে টপ করেছে। এগুলো বোগাস সাংবাদিকতা। একদমই তাই, এগুলো বোগাস সাংবাদিকতা, একদম তাই। একজন যেই ছেলেটা ফার্স্ট হয়েছে, তুমি কত ঘন্টা পড়েছো এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট এটা যে তুমি এই পড়াটা তুমি পড়ে তুমি কি শিখলে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তোমার যে রেজাল্ট, তোমার যে আউটকাম, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। একটা ছেলে বা মেয়ে ফার্স্ট হয়েছে বলে তাকে নিয়ে মজা করা, এটা চূড়ান্ত, একটা সমাজ যখন চূড়ান্ত অশিক্ষায় নিমজ্জিত হয়ে যায়, তখন সমাজ এই কথাগুলো হাসে, যে ফার্স্ট হয়েছে, এই বাবা ফার্স্ট হয়ে গেছে। আরে ফার্স্ট হওয়াটার মধ্যে এত হাসির কি আছে? হাস্যকর ব্যাপারটা তো নয়। ও যথেষ্ট স্ট্রাগল করে ওই জায়গায় গেছে। আমি তাই জন্য তোমাকে বললাম যে কেউ পড়াশোনায় খুব ভালো, কেউ অনেকটা পড়াশোনা করেছে, এটা কখনোই হাস্যকর ব্যাপার হতে পারে না। আমাকে ওটাই বানিয়ে দিয়েছে ব্রাদার এন্ড সিস্টার। এটা গর্বের ব্যাপার যে সে ওটা অ্যাচিভ করতে পেরেছে, সে ওটা পারসু করতে পেরেছে। হ্যাঁ, অবশ্যই আমার মা বাবা ছাড়া, বোন ছাড়া এগুলো হয়তো সম্ভব ছিল না, কিন্তু বাবাও যখন খেটেছে, আমার ওই জায়গাটা থেকে মনে হয়েছে যে কেন আমি করতে পারবো না। একদম। দেখো তো, এই যে তুমি যখন অনেক পড়াশোনা করছো না, তোমার আশপাশেরই বন্ধু বান্ধব যারা হয়তো এখন বিয়ে করে বাচ্চা হয়ে গেছে, যার তিনটে, সে হয়তো বলবে হ্যাঁ তো পড়ে কি করে, পড়াশোনা করে এই পড়াশোনা করে বেশি পড়ে তো তাই জন্য অহংকার বেশি। হ্যাঁ, ইভেন এটাও বলেছে যে এত পড়াশোনা করে একটা শাড়ির বিজনেস কি খুলেছিস। এইটাও শুনতে হয়েছে। পড়াশোনা করে আমি একটা শাড়ির ব্যবসা করতে পারি না, মানে আমি একটা ব্যবসা নামতে পারি না, মানে কেন? মানে আমি জানি না, খুব তো নাচ করছে, এত মোটা, আমাকে তুমি জানো না কিভাবে কটাক্ষ দেয়া হয়েছে। আমি এই জন্যই ইনস্টাগ্রামে সেদিন বলেছি যে লোকে বলছে যে ওই দেখ কালো ছেলে মোটা বউ। হ্যাঁ, আমি দেখেছি। ভাই হ্যাঁ, আমি কালো, হ্যাঁ আমার বউ মোটা হতে পারে, কিন্তু আমি যেই স্বপ্নের জীবনটা যাপন করছি, আপনি এখনো বাড়িতে বসে ওই স্বপ্নের জীবনটা যাপন করার কথা ভেবে অবাক হচ্ছেন। আপনার জীবনে এখনো হয়তো অভাব আছে, আপনার জীবনে এখনো অনেক স্ট্রাগল আছে, আপনি হয়তো
এখনো পর্যন্ত বাবা মার ওষুধটা কিভাবে কিনবেন সেই টাকাটাও ইনকাম করতে পারছেন না, কিন্তু আমি উল্টো দিকে আমার স্বপ্নের জীবন যাপন করছি। আপনি আমাকে ক্রিটিসাইজ করতেই পারেন, আপনি আমাকে বুলি করতেই পারেন, কিন্তু দিন শেষে গিয়ে আপনার আর আমার জীবনটার মধ্যে অনেক ফারাক, এবং আমি দিন শেষে গিয়ে আপনার থেকে অনেক ভালো একটা জীবন যাপন করছি। আর আমাকে খুব ইনসাল্ট করতো, তোকে দেখতে বাজে, নিজের মুখটা দেখেছিস আয়নায়, কি করবি পড়াশোনা করে। আরে আমাদের এখানে না কথাগুলো, আমাদের সমাজে অশিক্ষা এমন ভাবে ছড়িয়ে পড়েছে না, আমরা এখন একটা মানুষকে বুলি করে খুব আনন্দ পাই। আমরা মনে করি যে আমরাই সব দিকে পারফেক্ট, আর উল্টো দিকের মানুষটা সব দিক থেকে ইমপারফেক্ট। এটা আমাদের সমাজের ভাবনা, এবং সমাজ এইভাবেই ভাবে। কেউ একটু মোটা হলেই আরে তুই তো মোটা, তুই তো হাতি, তুই তো কালো, তুই তো কালু। ঠিক আছে, ছোটবেলা থেকেই কিন্তু স্কুল জীবনে আমরা এই জিনিসগুলো দেখে এসেছি। ঠিক আছে, একটা ছেলে আমরা ছোটবেলা থেকে দেখেছি, সেই ছেলেটা হয়তো গে, তাকে গিয়ে বলছে ওই দেখ হোমো যাচ্ছে। কেন বলবি এই কথাটা? মিলিভাবে ছোটবেলা থেকে এই শিক্ষাগুলো বাবা মা দিতে পারে না, এগুলো বাবা মার শিক্ষা দেওয়ার অভাব, যার জন্য ছেলে মেয়েরা আজকের দিনে দাঁড়িয়ে এতটা নিচের দিকে চলে যাচ্ছে, এবং তারা জানেও না তারা নিজেরাই নিজের মনের মধ্যে একটা নরকে বাস করছে। দে আর অলরেডি possessed বাই নেগেটিভ থটস। এই কথাটা আমি বলবো ভাবছিলাম যে নেগেটিভ থটসই অ্যাকচুয়ালি তোমাকে পজেস করার মতন ক্ষমতা ভীষণ ভাবে রাখে। এই এত নেগেটিভ ঢুকে গেছিল আমার কাছ থেকে। অ্যাকচুয়ালি ও কি নিয়েছিল বলো তো? আমার কনফিডেন্স, আমার আত্মসম্মান, আমার রেসপেক্ট, এবং আমার জীবনে পাওয়া যত অর্জন করা যত ভালো মানুষগুলো, ওইগুলোকে টেনে নিয়েছিল। আর এই যে চারিদিকে এখন যে নেগেটিভিটি বাড়ছে, নেগেটিভিটি কিন্তু এইভাবেই বাড়ছে। এই যে এত দেখছো যে দেখো টেকনোলজির উন্নতি প্রত্যেক দিন হচ্ছে, রাইট? সো সরি আমরা যদি আপনাদেরকে বোর করে থাকি এই কথাগুলো বলে, বাট আমার মনে হয় ইটস আ পডকাস্ট। এখানে আমরা হরর স্টোরি যেমন বললাম, এই কথাগুলো হয়তো ইম্পর্টেন্ট বলা, সবার সাথে বলা হয়ে ওঠে না, সব গেস্টের সাথে। কিছু গেস্ট সামনে বসলে কথা বলতেও ভালো লাগে। তো দেখো টেকনোলজির উন্নতি হচ্ছে চারিদিকে এত, তা সত্ত্বেও কিন্তু আমাদের বিমানের দুটো ইঞ্জিন ক্র্যাশ করে বিমান অ্যাক্সিডেন্ট করছে, ভেঙে পড়ে যাচ্ছে, একসাথে 240টা লোক তাদের প্রাণ হারাচ্ছে। স্কুলটায় যেটাই কলেজটায় ঢুকলো ওরাও জানতো না যে ওদের এরকম হবে। ঠিক আছে, এত আমরা কিন্তু কোনো দিক থেকে আমরা কিন্তু ফেটের উপরে নই, ভাগ্যের উপরে তো আমরা নই। আমাদের প্রচুর টেকনোলজিক্যাল উন্নতি হতে পারে, কিন্তু তার মানে এটা নয় আমরা মৃত্যুকে আটকে দেব, আমরা অ্যাক্সিডেন্টকে আটকে দেব, সম্ভব না, আমরা এটা পারবো না। এবং মানুষের মনের মধ্যে এই যে বলে যে লুসিফার, এই সময় এসে মানুষের লুসিফার নাকি তার একটা আর্মি তৈরি করছে, যেই আর্মি হচ্ছে খারাপ মানুষদের আর্মি। লুসিফার কানে এসে বলে দেয় যুদ্ধ কর। ঠিক যেরকম ভাবে আমাদের এখানে নেগেটিভ এনার্জিস যারা, তারা এসে কানের মধ্যে বলে এটা কর, ওইটা কর, যুদ্ধ কর, খুন কর। এই যে কথাগুলো যে বলছে, ধীরে ধীরে করে মানুষের মনের মধ্যে হিংসা বাড়ছে, অভাব, দারিদ্র বাড়ছে, পলিটিক্যাল সিচুয়েশন খারাপ হয়ে যাচ্ছে। পলিটিক্সের মাথায় তারাই বসে আছে যারা করাপ্টেড। তার মানে বুঝতে পারছো যুগ কোন দিকে চলে যাচ্ছে। তো এইটাই না, এটাই হচ্ছে ডেমনিক রাজ। আমরা অলরেডি একটা ডেমনিক রাজের মধ্যে রয়েছি, যেটার জন্য আমরা বলি না যে কলিযুগে আছি, কল্কি অবতার আসবেন। কল্কি অবতার মানে কৃষ্ণের আরেক অবতার, তিনি আসবেন কল্কি রূপে, এবং তিনি এসে এই সমস্ত নেগেটিভিটিকে ধ্বংস করবেন। তুমি বুঝতে পারছো দিন দিন কিভাবে আমরা আস্তে আস্তে আরো নেগেটিভ থেকে নেগেটিভ হয়ে যাচ্ছি। কারোর ভালোটা দেখে কেউ খুশি হচ্ছে না, খুশি না, আর কারোর খারাপটা দেখলে যেন মনে হচ্ছে ভেতরে একটা বিশাল আনন্দ হচ্ছে যে ও এর সাথে এটা হয়েছে, বেশ হয়েছে। কারোর কন্ট্রোভার্সি হয়েছে, কারোর ব্রেকআপ হয়েছে, খুব আনন্দ লাগছে, খুব আনন্দ লাগছে, খুব সুন্দর আলোচনা করে মজা লাগছে। আজকাল কি ভিউজ এর ভালো যায়নি, ভালো হয়েছে, হ্যাঁ এর ভিউটা হয়নি, বাবা শান্তি, বেশ হয়েছে, হয়নি। ও কিন্তু নিজে একটা ভিডিও বানায় না, কিন্তু এর হয়নি দেখে এর খুশি হচ্ছে। কেউ হয়তো 3টে সম্পর্কে যাচ্ছে, 4টে সম্পর্কে যাচ্ছে, তারপর তাদেরই মধ্যে আবার একটা ঝামেলা ঘোটালা হচ্ছে, তারা সেটা সোশ্যাল মিডিয়াতেই এসেই করছে, এবং সেটা দেখে লোকে খুব আনন্দ পাচ্ছে, এবং এটা একটা কন্টেন্ট, এখান থেকে টাকা আসছে। ফেসবুকে ওই কন্টেন্টগুলো বেশি ভাইরাল যেখানে ঝগড়া দেখানো হয়। দ্যাটস ওয়াই যখন আমার কন্ট্রোভার্সি হয়েছিল, আমি প্রিয়াঙ্কাকে একটাই কথা বলেছিলাম, লুক আমরা কিন্তু কাদা ছোড়াছুড়ি করতে আসিনি। আমার জীবনে আমি তোমাকে বিয়ে করেছি, আমার জীবনে অনেক খারাপ হতে পারে, আমি খারাপ মানুষ কারোর পার্সপেক্টিভে, হতে পারে আমার পার্সপেক্টিভে কেউ খারাপ মানুষ, কিন্তু সেটা আমাদের ব্যক্তিগত।
আমি তাকে বা সে আমাকে কাদা ছোড়াছুড়ি করুক, আমার ব্যক্তিগত জীবন, আমার বাড়ির পরিবেশ নিয়ে কথা হোক, আমি এটা পছন্দ করব না। তোমার সাথে আমি বিয়ে করেছি, তুমি আর আমি মিলে চলো নতুন এমন কিছু করি, এমন কিছু করি যেই জিনিসটা আমরা শুধু মানুষ, আমি একজন আর্টিস্ট, তুমি কে, তুমি একজন আর্টিস্ট, আমাদের কাজ শুধু এন্টারটেইন করা মানুষকে, একদমই তাই, আমাদের কাজ কোনো মেসেজ দেওয়া মানুষকে, এবং আমরা কিন্তু আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করবো আমরা কারা। একদমই তাই। তাই জন্য আমি কিন্তু কোনো রকম এই 10টা কাদা ছোড়াছুড়ি, 10টা ভিডিও বানিয়ে কাউকে উত্তর দেওয়া, আমি না এগুলো। অনেক ইউটিউবার রয়েছে দেখেছি যাদের কোনো কন্টেন্ট নেই, হঠাৎ করে গৌরব তপাদারের জীবন নিয়ে এসে একটা ভিডিও বানিয়ে দিল। ঠিক আছে, আচ্ছা তুই বানালি, খুব ভালো কথা, বানালি, তুই কাউকে গৌরব তপাদারকে চেটে তুই খুব মজা পেয়ে গেলি, আনন্দ লাগলো গৌরব তপাদারকে চেটে, কি হলো দিন শেষে গিয়ে? গৌরব তপাদার তো তোকে চেনেও না, গৌরব তপাদার তোর সাথে কথাও বলে না, গৌরব তপাদার তোকে নিয়ে কমেন্টও কোনোদিনও পাস করেনি, কিন্তু তুই গৌরব তপাদারের জীবন নিয়ে কমেন্ট পাস করে একজন বড় জাজ হয়ে গেছিস। কি লাভ হলো? খালি ভিউজ হলো, টাকা কামালি, মিসইউজ করে ওরা ভিউজ হলো, টাকা কামালি। আমি কি করলাম? আমি আমার কাজ করলাম, প্রেত কথা করলাম, আমি ইন্ডিয়ার 1 নম্বর বাংলা পডকাস্টার হয়ে গেলাম, বাংলায় অরিজিৎ সিং এর সাথে আমার নামের বেরোলো ম্যাশেবল ইন্ডিয়া থেকে, বাংলা থেকে। তোমরা আমায় ভালোবেসে আমার সাথে কানেক্টেড হও প্রত্যেকদিন, আমি একটা সিনেমা বানিয়ে ফেলছি, এরপর আমি জানি না আমি আর কি করব। আরো অনেক কিছু করতে হবে দাদা। আমার বউয়ের ইনস্টিটিউটে এত স্টুডেন্ট হয়ে গেল, এখন আমার উপরে ইনস্টিটিউট ভেঙে আরো বড় করতে হচ্ছে। দিস ইজ মি। আমার কাউকে খারাপ কথা বলতে হয়নি, আমার কাউকে চাটতে হয়নি, আমার কারোর জাজ হতে হয়নি, আমি শুধু নিজের কাজটা করেছি। কারণ আমি প্রথম দিনও জানতাম আমি কে, আমি কি কাজ করতে চাই। একদমই তাই। আমি আজও সেটাই বিশ্বাস করি, আমি কি কাজ করতে চাই, আমি কাজ করতে এসেছি এখানে, আমি কারোর সাথে ছ্যাবলামো করতে আসিনি। একদমই তাই। যে ওকে আমি বলে দিলাম যে তুই এই করেছিস, ওই করেছিস। আই এম নোবডি টু জাজ সামওয়ান। আমি কাউকে জাজ করার কেউ নই, আমরা কেউ নই কাউকে জাজ করার। সত্যি তাই। আমাদের নিজেদের জীবনে এমন অনেক জায়গা আছে যেই জায়গাগুলো ভুল আমরা। হ্যাঁ, আমরা সঠিক, আমরা তো ভগবান নই যে আমরা পারফেক্ট হয়ে বসে যাব। আয়নার দিকে তাকিয়ে নিজেকে যদি জিজ্ঞাসা করো আমার ভুলগুলো কি কি, যদি তুমি নিজের কোনো ভুল খুঁজে না পাও, তার মানে তুমি একজন অপদার্থ। হ্যাঁ, একদম এই কথাটা মানে 100% ম্যাচ করে গেল। এই কথাটাই বাস্তব। এটাই, যে মানুষ নিজের ভুলই খুঁজে পায় না তার মধ্যে প্রচুর অহংকারের অন্ধকারে ডুবে আছে। সে পাগল হয়ে গেছে। হতেই পারে না সে তার নিজের ভুলটা খুঁজেই পেল না, দেখতেই পেল না। যাই হোক, মানে একটা দারুণ পডকাস্ট হলো, অনেক কিছু বললাম, বাট থ্যাঙ্কস আ লট ফর কামিং। হ্যাঁ, তোমার ইউটিউব চ্যানেলের নাম কি? ম্যাজিক্যাল সিস্টার্স। আপনারা দেখুন, আপনারা দেখে কমেন্ট করুন ওর ম্যাজিক্যাল সিস্টার্স এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। মাথায় রাখবেন কাজই সব, কাজের উপরে আর কিচ্ছু হতে পারে না। আপনাকে নিয়ে যে অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু দিন শেষে গিয়ে আপনার জীবনটা তো আপনি বাঁচছেন। যেদিন আপনি হসপিটালে ভর্তি থাকবেন, আপনার হাতে একটা ছুঁচ ফুটবে, মাথায় রাখবেন এই এত চারপাশের লোক তারা কেউ ওই ব্যথাটা অনুভব করবে না। আপনার শরীরের ভিতরে ব্যথা আপনি অনুভব করবেন। ও যেগুলো ফেস করেছে, ওর ব্যথাটা ওই ফেস করেছে, আপনার ব্যথাটা আপনি ফেস করবেন। সো সবটাই আপনি নির্ভর। আপনার কষ্ট আপনাকেই ফেস করতে হবে, আপনার সাকসেস আপনিই সেলিব্রেট করবেন, আপনার ভেতরেই আনন্দ হবে। আজকের মতো এপিসোড এখানে শেষ করছি। অনেক মানে গভীর ভারী আলোচনায় চলে গেছিলাম, পডকাস্ট হয়ে গেছে। আমিও অনেকদিন ধরে ভাবছিলাম অনেক কিছু বলা হয় না, একটু আলোচনা করাও হয় না অনেকের সাথে। আজকেও হলো। থ্যাঙ্কস আ লট ঋতিকা ফর কামিং। এবং আপনারাও আমাদেরকে ঘটনা পাঠান 9875476704 এই নাম্বারে ভয়েস করে পাঠিয়ে দিন আপনার ঘটনা। সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে। এবং আপনার ঘটনা যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা আপনাকে ডেকে নেবো আমাদের স্টুডিওতে এবং আপনি আপনার ঘটনা শোনাবেন পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টার সময় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।